নমস্কার বন্ধুরা, আজকে আমি সংবিধান ও ভারতীয় সংবিধানের ওপরে যে সংজ্ঞা সেটা আলোচনা করছি। এটা ইউনিট 4 ক্লাস 11-এর বা সেমিস্টার 1-এর আলোচনা। লাস্টের ভিডিওটাতে অল্প আলোচনা হয়েছিল, এখানে একটু আলোচনার ডিটেলস করছি সংজ্ঞাটা। আচ্ছা, শাসনতন্ত্র গতকালই আমি বলা হয়েছিল যে শাসনতন্ত্র বাংলায় যেটা নাকি উৎকৃষ্ট বলে ধরা হয় বলাকে, কনস্টিটিউশনকে। তো শাসনতন্ত্র, সংক্ষেপে শাসনতন্ত্র বলতে রাষ্ট্র পরিচালনার কতগুলি মূল নীতিকে বোঝায়। কোনো সংঘ বা সংগঠন কতগুলো নির্দিষ্ট লক্ষ্য, নিয়মকানুন ও নীতি ছাড়া পরিচালিত হতে পারে না। রাষ্ট্র হলো একটি রাজনৈতিক সংঘ বা সংগঠন। রাষ্ট্রের গঠন, সরকারের কাঠামো, ক্ষমতা ও কার্যাবলী, সরকারের সঙ্গে নাগরিকদের পারস্পরিক সম্পর্ক, তাদের অর্থনৈতিক উন্নতি, শান্তি ও শৃঙ্খলা প্রভৃতি বিষয়ে অপরিহার্যভাবে কতগুলি বিধিবিধান বা নিয়মকানুন থাকা দরকার। এই নিয়মকানুনগুলোকেই সামগ্রিকভাবে শাসনতন্ত্র বলা হয়। রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত মৌলিক নিয়মগুলির দ্বারা সরকারের গঠন ব্যবস্থা, সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে পারপার্শ্বিক সম্পর্ক, সরকারের সঙ্গে নাগরিকের সম্পর্ক প্রভৃতি নির্ধারিত হয়। দেখো, রাষ্ট্র যখন একটা সৃষ্টি হয় তার কি হয়, নিয়ম থাকে। এবার নিয়মগুলো কোথায় লিপিবদ্ধ থাকে, সেটা হচ্ছে সংবিধান নামক একটি যে একটা বই বলা যায় যাকে, তাকে সেখানটায় আমরা কিন্তু লিপিবদ্ধ থাকি। এবার এই যে বইটাতে কি কি থাকবে, এখানে হচ্ছে নিয়ম কানুন, নীতি, মূল নীতি, তার সংগঠন কিভাবে গঠিত হবে, সরকারের কাঠামো কিভাবে গঠিত হবে, ক্ষমতা কিভাবে পরিচালিত হবে, সরকার কিভাবে কাজ করবে, নাগরিকের কর্তব্য অধিকার কি কি, শান্তি শৃঙ্খলা কিভাবে বজায় থাকবে, নিয়ম কানুনের যে বিধিবিধান সেগুলো কীরকম থাকবে, বা সমাজের যে সংগঠন ব্যবস্থাগুলো, যে বিভিন্ন রকমের দল ব্যবস্থা কিংবা বিভিন্ন রকমের সাংগঠনিক প্রতিষ্ঠান, সেগুলো কিভাবে পরিচালিত হবে, বিভিন্ন রকমের ধাপ প্রতিঘাতে কিন্তু প্রত্যেকটা জিনিস যেই শাস্ত্রে লিপিবদ্ধ থাকে কিংবা যেখানে আমরা সঠিকভাবে সুনির্দিষ্টভাবে তার পরিচয় পাই, সেটাই হলো শাসনতন্ত্র। শাসনতন্ত্রের সংজ্ঞা প্রসঙ্গে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে কিন্তু মতপার্থক্য রয়েছে। তাই শাসনতন্ত্রের বিভিন্ন সংজ্ঞার সৃষ্টি হয়েছে। এই সংজ্ঞাগুলোর মধ্যে লর্ড ব্রাইসের মতে শাসনতন্ত্র হলো সেই সব আইন ও প্রথার সমষ্টি যেখানে রাষ্ট্রের জীবনকে নিয়ন্ত্রণ করে। মানে শাসনতন্ত্র হলো সেই সব আইন, সেই সব প্রথা যেগুলি রাষ্ট্রের যে জীবন, রাষ্ট্রের তো একটা জীবন নাকি, রাষ্ট্র এখন তুমি তো বলবো না যে রাষ্ট্র মৃত, কারণ রাষ্ট্র হতে পারে, এটার আমরা স্বচক্ষে দর্শন করতে পারি না। আমরা ম্যাপোলজির সাহায্যে কিংবা আমরা জিপিএসের সাহায্যে আমরা জানি যে এক একটা রাষ্ট্র আছে, এক একটা আকৃতি আছে, তার ভূখণ্ড আছে, তার পরিবেশ আছে, তার জনগণ আছে, তার স্থায়িত্ব আছে, তার সব কিছু আছে, তাই না? তো সেটার উপর ডিপেন্ড করে এই যে রাষ্ট্র, তার যে জীবন, সেটাকে নিয়ন্ত্রণ করাই হলো একমাত্র এই শাসনতন্ত্রের কাজ। ব্রাইস আরও বলেন যে শাসনতন্ত্র বলতে বোঝায় সমাজকে সংগঠিত ও শাসন করার জন্য এবং ধরে রাখার জন্য সৃষ্ট নিয়ম নীতি, নিয়ম সম্মিলিত আইনের জটিল সমষ্টি। মানে এখানে বলা হয়েছে যে শাসনতন্ত্র এমন একটা জিনিস যেখানে নাকি শাসন করার জন্য এবং ধরে রাখার জন্য সৃষ্টি। মানে যে কোনো জিনিস দেখবে ধরে রাখতে গেলে একটা নিয়ম কানুনের মধ্যে চলতে হয়। যেমন তুমি পরীক্ষা প্রিপারেশান নিচ্ছ, একটা বড় কোনো পরীক্ষা, তার জন্য কি করতে হবে, একটা নিয়ম নীতি যেমন থাকবে তেমন নিয়ম নীতিটাকে কিন্তু পালন করার মতন মানসিকতা এবং সেটাকে কন্টিনিউয়াস সেটাকে চালিয়ে যেতে হবে, যে অধ্যাবসা যেটাকে বলে, সেইটাকেই কিন্তু চালানোটাই হলো মেন উদ্দেশ্য। আর এটা না থাকলে কিন্তু সম্ভব না যে কোনো সাকসেস হওয়ার। তো সেটাকে যেমন নিয়মনীতি ধরে রাখার জন্য সৃষ্টি যে আইনের জটিল সমষ্টি। জটিল কেন বলা হয়েছে, কারণ যে কোনো আইন সহজ হলেও তার মধ্যে কিন্তু প্যাচ আছে, তার জন্য আইনের জটিল সমষ্টি। অগ ও জিঙ্কের মতানুসারে শাসনতন্ত্র হলে বিশেষভাবে পবিত্র সেই সকল মৌলিক আইন যাদের দ্বারা শাসন ব্যবস্থা কাঠামো স্থিরকৃত হয়। মানে হচ্ছে একটা পবিত্র কাঠামো, কারণ হচ্ছে যেই আইনের মাধ্যমে আমাদের কিন্তু ভারত
ভারতবর্ষ কিংবা যে কোনো দেশের যে একটা সুশৃঙ্খল সুনির্দিষ্ট একটা শাসন ব্যবস্থা পরিচালিত হয়, তো সুশৃঙ্খল সুশাসন যে পরিচালনা করার জন্য অবশ্যই পবিত্র হতে হবে এবং অবশ্যই তার একটা নির্দিষ্ট নিয়মের মাধ্যমে চলতে হয়। তাই আমরা বলতে পারি এটা হচ্ছে পবিত্র সেই সকল মৌলিক আইন যাদের দ্বারা আমরা শাসন ব্যবস্থার কাঠামো স্বীকৃতি হয়। তারপরে সারসংক্ষেপে একটি দেশের সরকারের গঠন ব্যবস্থা ও তার ক্ষমতা, কার্যাবলী, সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে পারস্পরিক সম্পর্ক, নাগরিকদের অধিকার প্রভৃতি বিষয় সম্পর্কিত মৌলিক নিয়মকানুনের সমষ্টি হলো শাসনতন্ত্র। রাষ্ট্রবিজ্ঞানী কুলি এর মতানুসারে শাসনতন্ত্র বলতে সরকারের গঠন, সার্বভৌম কর্তৃপক্ষের অস্তিত্ব এবং সার্বভৌম ক্ষমতার প্রয়োগ সংক্রান্ত মৌলিক আইনের সমষ্টিকে বোঝায়। মানে কি, শাসনতন্ত্র বলতে সরকারের গঠনতন্ত্র, মানে সরকার কিভাবে গঠিত হলো, মানে সরকারের বিভাগ থাকবে, সরকার শাসন পরিচালনা যেমন করবে, আইন প্রণয়ন তেমন করবে, তেমন বিচার কার্যও করবে। তাই এই যে গঠনতন্ত্র, যে এই যে গ্রাসরুট লেভেল থেকে একদম হায়ার লেভেল পর্যন্ত যে গঠনের একটা স্তর, সেই জিনিসটা কিন্তু এইটা নিয়ন্ত্রণ হবে সার্বভৌম কর্তৃপক্ষের অস্তিত্ব, মানে কতটা পাওয়ারফুল এবং সেটা কতটাই আমাদের দেশে কেন যে কোনো দেশেরই শাসন ব্যবস্থা সার্বভৌম ক্ষমতাটা কতটা পরিমাণে, মানে আভ্যন্তরীণভাবেও সে মুক্ত, বহির্ভাবেও সে মুক্ত এবং যে কোনো সিদ্ধান্ত নিতে সে নিজের জন্য নিজেই একাই 100 যেটাকে বলে। তো সেই রকম কর্তৃপক্ষের অস্তিত্ব এবং সার্বভৌম ক্ষমতার প্রয়োগ সংক্রান্ত মৌলিক আইনের সমস্যা, সার্বভৌম ক্ষমতার যে প্রয়োগ করার যে ক্ষমতা, যে এই যে আমাদের চূড়ান্ত এবং মৌলিক আইন যেটা সার্বভৌমিকতা, এই সার্বভৌমিকতা কিন্তু আমাদের যে এমন যে সরকার আজকে বলবে আজকের মধ্যেই আমাদের সেই কাজটা করতে হবে। যেমন আমাদের এই মুহূর্তে বলা হচ্ছে সেন্সাসের কথা, তাই তো? আমাদের জনগণনা হবে এবং জনগণনার জন্য কিন্তু সঠিক যে আমাদের ইনফরমেশন সেগুলো দিতে হবে, গ্যাসের কেওয়াইসি দেওয়ার জন্য একটা বলা হচ্ছে। এগুলো সম্পূর্ণই নির্ভর করছে তোমার কিন্তু এক একটা নিয়ম, কিন্তু এগুলো ছোট ছোট নিয়ম হলেও তাও আমাদের মেনে চলা উচিত, কারণ হচ্ছে এগুলো দেশের স্বার্থে এবং দেশের জন্যই করা হয়। তো এইসব যে বর্তমান যুগের যে চিন্তা ভাবনার সাথে দেখো তাল মিলিয়েই কিন্তু সমস্ত কিছু এই রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করে থাকেন। এবং দেখো এখানে লিখিত নিয়মকানুন অর্থে আইন, অলিখিত নিয়মকানুন অর্থে প্রচলিত প্রথা, রীতিনীতি, আচার ব্যবস্থাকে বোঝানো হয়। যেমন ব্রিটেনে কিন্তু অনেক আইনই কিন্তু লিখিত নয়, এখনো পর্যন্ত ব্রিটেনের কিন্তু কোনো লিখিত আইন নেই, তবু সত্ত্বেও সেখানকার রীতিনীতি আর রাষ্ট্রের যে বিচার ব্যবস্থা কিংবা প্রচলিত প্রথা, আচরণকে কিন্তু মেনে চলা হয়। তাহলে এইসব জিনিসও কিন্তু প্রচলিত প্রথা, নীতি আদালত কর্তৃক কিন্তু বলবৎযোগ্য নয়, তবু এগুলি দেশের শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা করে। যে কোনো দেশের শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে এগুলির ভূমিকা, তাৎপর্য অনস্বীকার্য। এখন দেখো ভারতবর্ষের একটা নীতি আছে যে 18 বছর হলে পরে ভোটাধিকার, এটা তো লিখিত নীতি, তাই তো? কিন্তু এখন আরেকটা জিনিস, এখন আমি যদি বলি যে একটা ছোট বাচ্চাকে একদম জন্ম হওয়ার সাথে সাথে তাকে কি আমরা হঠাৎ করে ভোটের জন্য নিয়ে যেতে পারবো? কিংবা সেই বাচ্চাটাকে কি আমরা একা একা জীবনযাপন করার জন্য ফেলে দিতে পারবো? তার কি দরকার? তার হচ্ছে মার দরকার, তাই না? তার যত্ন আত্তির দরকার, যাদের মা নেই তাদেরকে সেই যত্ন আত্তি করার মতন জায়গাতে পৌঁছানো দরকার। তো এগুলো তো নর্মাল একটা নীতি। যেমন বাবা মা ছোটোবেলায় যখন বাচ্চাদের যেরকম দেখাশোনা করে, কিন্তু বড় হওয়ার পরে বাচ্চাদেরও কিন্তু বড়দের সেই বাবা মাদের দেখাশোনা করার, এটা কোথাও লেখা নেই, কিন্তু হচ্ছে এখন রিসেন্টলি, কারণ মানুষের যে মানসিকতা সেগুলো ভীষণভাবে চেঞ্জ হয়ে গেছে। এখন আইন করে বলতে হয় যে না, তোমার এটা কর্তব্য, তুমি কিন্তু তোমার বয়োজ্যেষ্ঠদের সম্মান করবে, তুমি বয়োজ্যেষ্ঠদের লালন পালন করবে কিংবা বয়োজ্যেষ্ঠদের রেসপেক্ট করবে। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এগুলো কিন্তু রীতিনীতি, প্রথা, হ্যাঁ, একটা কিন্তু এগুলোকে আইন বলা যায় না, এটা আচার ব্যবস্থা, রীতিনীতি, প্রথা, হ্যাঁ। কিন্তু এখন ধীরে ধীরে কি হচ্ছে, মানুষ তো ওই যে লিখিত প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করে না, যার জন্য কিন্তু এগুলো রীতিমতন আবার লিখিত করার জন্য উঠে পড়ে বর্তমান যুগে এই নীতিটাকেও নিয়মে
কিংবা আইনে পরিণত করার অবস্থা এসে পড়েছে। এখন দেখো, যে কোনো দেশে শাসন কার্যের পরিচালনার ক্ষেত্রে এগুলি ভূমিকা কিন্তু অনস্বীকার্য। তাই গিলক্রিস্টের মতানুসারে শাসনতন্ত্র বলতে কতগুলি লিখিত বা অলিখিত নিয়মকে বোঝায় যায় ভিত্তিতে সরকার গঠিত হয়। সরকারে বিভিন্ন বিভাগ সমূহের মধ্যে ক্ষমতা বণ্টিত হয় এবং সেই সমস্ত বিভাগগুলো কার্য নির্ধারিত করে। কেসি হোয়ার বলেছেন যে একটি দেশের শাসনতন্ত্র হলো সেই সমস্ত নিয়মাবলী যা রাষ্ট্রের উদ্দেশ্যে সরকারি ক্ষমতা প্রয়োগকারী বিভাগগুলিকে নিয়ন্ত্রণ করে। যেমন শাসনতন্ত্র হলো সেই সমস্ত নিয়ম যেগুলো হচ্ছে রাষ্ট্রের ক্ষমতা প্রয়োগকারী বিভাগগুলোকে, রাষ্ট্রের তো সরকারের তো অনেকগুলো বিভাগ, সেগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কেসি হোয়ার কিন্তু শাসনতন্ত্রকেই দায়ী করেছেন। এবং স্ট্রংয়ের মতানুসারে শাসনতন্ত্র হলে এমন একটি কতগুলি নীতির সমষ্টি যার মাধ্যমে সরকারের ক্ষমতা, শাসিতের অধিকার ও উভয়ের মধ্যে সম্পর্কে স্থিরকৃত হয়। মানে হচ্ছে সরকারের যে ক্ষমতা, শাসিতের অধিকার এবং উভয়ের পক্ষে সম্পর্ক, মানে সরকার যেমন আমাদেরকে শাসন করছে সেটার যেমন একটা ক্ষমতা থাকে এবং আমরা যে সেই শাসন কার্যকে গ্রহণ করছি এবং তার অধিকারও আমাদের কিছু থাকে, সেগুলো কিন্তু যে পরস্পরের মধ্যে যে সম্পর্ক সেটা নিয়ন্ত্রিত হয়। তারপরে অনেক শাসনতন্ত্র শব্দটি অনেকে কি সংকীর্ণ অর্থ পক্ষপাতের গ্রহণ করে। যেমন সংকীর্ণ অর্থে শাসনতন্ত্র বলতে কতগুলি লিখিত মৌলিক আইনকানুনকে বোঝায় যেগুলির ভিত্তিতে সরকারের গঠন, সরকারের বিভাগসমূহের সংগঠন, ক্ষমতা ও পারস্পরিক সম্পর্কে নির্ধারণ এবং রাষ্ট্রের সঙ্গে নাগরিকগণের সম্পর্ক প্রভৃতি নিয়ন্ত্রণ হয়ে থাকে। এই দৃষ্টিভঙ্গির থেকে বলা হয় যে আইনসভার কর্তৃক প্রণীত সাধারণ আইনের তুলনায় শাসনতান্ত্রিক আইন অনেক বেশি গুরুত্বপূর্ণ। শাসনতন্ত্র পরিবর্তনের ক্ষেত্রে সাধারণ আইন পরিবর্তনের পদ্ধতি কার্যকর হয় না। যেমন আমরা যদি একটা দেশের কোনো অংশের নাম পরিবর্তন করতে নেই, তখন কিন্তু সেটা অতি সহজেই আমরা করতে পারি। তবুও কোথায় আর করা যায়, কোথায় কবের থেকে তো পশ্চিমবঙ্গের নাম শুনছি পরিবর্তন করা যাবে, পরিবর্তন করতে হবে, কোথায় পরিবর্তন তো আর দেখলাম না। যাই হোক, কিন্তু তবুও মোটামুটি একটা সহজ পদ্ধতির মাধ্যমে করা হয়। কিন্তু সংবিধানে লেখা কোনো একটা যে কনস্টিটিউশনের যে ভেতরে যে আইন, সেটা কিন্তু পরিবর্তন করা অতি সহজ নয়। সেটার জন্য অনেক অনেক পদ্ধতি নিয়ম পালন করতে হয়। তারপরে কি আছে, শাসনতন্ত্র পরিবর্তনের জন্য বিশেষ অবলম্বন করা হয়। মার্ক্সবাদীরা আবার দৃষ্টিভঙ্গি থেকে শাসনতন্ত্রের সংজ্ঞা দেন। তাদের মতানুসারে শাসনতন্ত্র হলো এমন কতগুলি বিধিনিয়ম যার মাধ্যমে সমাজের প্রভুত্বকারী শ্রেণীর স্বার্থ প্রতিফলিত হয়। শ্রেণী বৈষম্যমূলক সমাজে অর্থনৈতিক ক্ষেত্রে প্রতিপত্তিশালী শ্রেণীর প্রভুত্বকারী শক্তি হিসাবে শাসন ক্ষমতার অধিকার ও প্রয়োগ করে। এই শ্রেণীর প্রভুত্বকারী শক্তি হিসাবে শাসন ক্ষমতা অধিকার প্রয়োগ করে। এই শ্রেণীর স্বার্থ রক্ষার জন্যই সংবিধান ও রাজনৈতিক কাঠামো গড়ে তোলা হয়, তাকেই বলা হয় শাসনতন্ত্র। মার্ক্সবাদীরা সবসময় শ্রেণী স্বার্থ নিয়েই কথা বলেছেন এবং তারা সবসময় শ্রেণী স্বার্থের প্রতিফলন কিংবা প্রভুত্বকারী শ্রেণীর যে কর্মকাণ্ড এবং তারা যে শাসন কার্য এবং শোষণ কার্য দুটাই করে থাকে এবং বৈষম্যমূলক আচরণের মাধ্যমে অর্থনৈতিক ক্ষেত্রে প্রতিপত্তিশালী শ্রেণীর যে তাবর ক্ষমতা ভোগ করে এবং নিপীড়িত শ্রেণীরা, শ্রমিক শ্রেণীরা সবসময় যে সেই শ্রেণী শোষণের যন্ত্র হিসাবেই কাজ করে চলে যাচ্ছে। তো মার্ক্সবাদীদের মতানুসারে এই যে শাসনতন্ত্র সম্পূর্ণই কিন্তু পরিচালিত হয় কিংবা এটাকে স্বজন পোষণ করা হয় কার জন্য, এই প্রতিপত্তিশালী শ্রেণীর শাসন ক্ষমতার অধিকারকে প্রয়োগ করার জন্যই ব্যবহার করা হয়। তাই মার্ক্সবাদীদের মতানুসারে যেই সংজ্ঞা যে শাসনতন্ত্রের যে প্রভুত্বকারী শ্রেণীর শাসনতন্ত্র, সেই হিসাবে পরিচয় লাভ পায়। তাহলে আজকের মতন এই শাসনতন্ত্রের সংজ্ঞাগুলো যে বিভিন্ন রকম রাষ্ট্রবিজ্ঞানীরা বলেছেন, সেখানে লর্ড ব্রাইস, তারপরে তোমার জিঙ্ক, তারপরে তোমার কুলি আর কেসি হোয়ার, এরা যে বলেছেন স্ট্রং, তার এগুলোর যে এনাদের যে সংজ্ঞাগুলো সেগুলো একটুখানি ধ্যান ভালো করে মনোযোগ দিয়ে পড়বে। একই ধরনটা একই, কিন্তু মূল কথা একই, কিন্তু একটু আগে পিছে করে সংজ্ঞাগুলো আছে। তোমাদের হয়তো এই সংজ্ঞার ভেতরে এই রকম করে পারফেক্টলি আসবে
আসবে না, কারণ হচ্ছে কি এখন তো কোশ্চেন প্যাটার্নও চেঞ্জ হয়ে গেছে। আগে তো রীতিমতন কে কি বলেছেন মতো লিখতে হতো, হ্যাঁ, ব্রাইস কি বলেছেন, কেসি ওয়্যার কি বলেছেন লিখতে হতো, এখন তার না সে টিকমার্ক দিলেই হয়ে যায়। তো সংজ্ঞাটা এই জন্য আমি এইভাবে ডিটেলসভাবে আলোচনা করলাম, তোমরা একটু দেখে নিও। পরবর্তীতে আমি যখন চ্যাপ্টারটা পড়ানো পুরো শেষ হবে তারপরে আমি শর্ট কোশ্চেনের ব্যবস্থা করব। আচ্ছা, আজকের মতন এতটুকুই, ধন্যবাদ।